আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর সর্দার কায়সার আহমেদ স্যার, সহযোগী অধ্যাপক, ডিন আইন অনুষদ, বিভাগীয় প্রধান আইন বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালক এবং আইন বিভাগের সম্মানিত সহকর্মী, আমার পরিবারের সবথেকে কাছের যে মানুষগুলো, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমরা সত্যিকার অর্থেই আমাদের একজন অ্যালামনাইকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আমরা সত্যিকার অর্থেই আমাদের নিজেদের ভিতরেও আমাদের ভালো লাগাটা অন্য একটা স্থানে পৌঁছেছে। আর আজকের এই দিনটা পুরো বছর জুড়ে নবীন শিক্ষার্থীদের জন্য ঠিক যতটা তাৎপর্যপূর্ণ, আইন বিভাগের সকল শিক্ষক, আইন বিভাগের অ্যালামনি এবং আইন বিভাগের চলতি যে শিক্ষার্থী যারা তোমাদের বড় ভাই, তাদের সকলের জন্য আজকের এই দিনটা সত্যিকার অর্থে একটা আনন্দের দিন। এই দিনটাকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী বরাবরের মতো এবারও আমরা চেষ্টা করেছি যতটা জাঁকজমকপূর্ণভাবে আমরা এই দিনটাকে উদযাপন করতে পারি। তো সত্যিকার অর্থে তোমরা যে আইন বিভাগের ছাত্র হিসেবে আজকে আমাদের সাথে এই আইন পরিবারের যে নবীন সদস্য হিসেবে যে যুক্ত হয়েছ, তোমরা এই আইন পরিবারের সদস্য হিসেবে যুক্ত হওয়ার সাথে সাথে একটা বিষয় তোমরা এখনো বুঝতে পেরেছো কিনা, সেটি হচ্ছে যে গতকালকের দিনটাও তুমি যে একজন সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থী ছিলে, আজকের দিনটাতে তুমি সে সাধারণ মানুষ কিংবা সাধারণ শিক্ষার্থী হিসাবে নেই। তোমার ভিতর একই সাথে ঠিক যেরকম দায়বদ্ধতা অনেকাংশে বেড়ে গিয়েছে, একই সাথে তোমার বাদবাকি যে জীবনটা, আমি যদি আরও একটু বাড়িয়ে বলি, সেটি হচ্ছে মৃত্যুর আগের দিন পর্যন্ত বা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে সবসময় আইনের এই বিষয়গুলোর ভিতরেই তোমাকে থাকতে হবে, তোমাকে কর্মব্যস্ত সময় পার করতে হবে। একই সাথে তোমাকে কোনো না কোনো বিষয় নিয়ে তোমাকে ওভারবার্ডেন থাকতে হবে। বুঝতে কি পেরেছ? এটার মূল কারণটাই হচ্ছে আইনের শিক্ষার্থী যারা, তাদের আসলে শেখার কোনো শেষ নেই, জ্ঞান চর্চার কোনো শেষ নেই। তুমি সেটা জজ হও, তুমি সেটা অ্যাডভোকেট হও কিংবা শিক্ষক হও। এই যে আমি আমার কথাই বলি, আমি যে একজন শিক্ষক, আমি তো অনেক পড়াশোনা করেছি না? করেছি, এখন পড়াচ্ছি। এরপরেও এখনও আমাকে রাত জেগে বিভিন্ন বিষয় নিয়ে আমাকে পড়তে হয়, আমাকে বিভিন্ন বিষয় নিয়ে আমাকে অনলাইনে ব্রাউজ করতে হয়। কেন করতে হয়? বিশ্ববিদ্যালয়ের মূল যে থিমটা, সেটি হচ্ছে নতুন জ্ঞান চর্চা করা, যেটা তুমি স্কুল কিংবা কলেজে তুমি এই সুযোগটা পাও নাই। স্কুল কিংবা কলেজে তোমাকে কিছু টেক্সট বই দেওয়া হয়েছে, সেই টেক্সট বইয়ের মধ্যে থেকে তুমি পড়াশোনা করেছো, কিন্তু এখানে বিষয়টা একটু ডিফারেন্ট। আর বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে নতুন জ্ঞান চর্চার মাধ্যমে বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেই বিশ্বকে এগিয়ে নেওয়ার পথে আইনের শিক্ষার্থীকে, আইন শিক্ষাকে, আইনের জ্ঞানটাকে আজকে ঠিক যে অবস্থায় আছে সেটিকে মডিফাই করে, কখনো অল্টার করে, কখনো কোনো কিছু রিপিল করে সামনের দিকে এগিয়ে যাওয়া। আর এই জায়গাটাতে তুমি নিজেকে যতটা প্রস্তুত করতে পারবে, তুমি বাংলাদেশের আইন শিক্ষাকে ঠিক সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। একই সাথে আইন শিক্ষা এগিয়ে যাওয়ার সাথে সাথে তুমিও নিজের জীবনটাকে শানিত করতে পারলে তোমার জন্যে এমনও হতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার থেকে যে বিচ্যুতি ছড়াবে, তোমার থেকে যে জ্যোতিটা ছড়াবে, সেই জ্যোতির দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে পারে। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। ধরো আমরা এখানে এই যে অনেক শিক্ষক আমরা এখানে বসে আছি না, এই যে অনেক শিক্ষক বসে আছি, একজন শিক্ষক যখন এখানে ক্লাস নিচ্ছে 75 স্টুডেন্টস বসে আছে না? তাহলে ওই শিক্ষকের কাছে যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটা ডিসেমিনেট হচ্ছে 75 স্টুডেন্টসের কাছে। উনি কি একটা ব্যাচে ক্লাস নাই, অন্তত 4টা ব্যাচে ক্লাস নাই, তাহলে 75 ইন্টু 4, ওকে, কত আসে? এই যে 75 ইন্টু 4, এই যে টোটাল স্টুডেন্ট, তারা আমাদের একজন শিক্ষকের কাছ থেকে যে জ্ঞানটা নিচ্ছে, এই স্টুডেন্টগুলোকে আবার বসে থাকে, তারাও আবার এই জ্ঞানটাকে চর্চা করে না,
চর্চা করে তারাও আবার এটাকে ডিসেমিনেট করে না, করে কিনা? তাহলে পরে এটা কিন্তু একটা অর্ডারের মতো, এটা চক্রাকারে বাড়তে থাকে কিনা। কিন্তু জ্ঞানের সোর্সটা কোথায়? এখানে, তাই তো? তাহলে সোর্স একটা সোর্স থেকে এই জ্ঞানটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে কিনা। আবার ধরো একজন বিচারক, তিনি কোনো একটা মামলার ক্ষেত্রে এমন একটা জাজমেন্ট দিলেন যে জাজমেন্টটা ইউনিক, ইনসাইটফুল এবং এক্সাম্পলারি। এই জাজমেন্টটা থেকে শুধু কি ওই পার্টিকুলার একজন কমপ্লেইন্যান্ট বলো বা একজন প্লেইন্টিফ বলো, শুধু কি সেই উপকৃত হয়? বিষয়টা কিন্তু তা নয়। এরকম জাজমেন্ট যখন ইউনিক জাজমেন্ট, ইনসাইটফুল জাজমেন্ট দেওয়া হয়ে থাকে, সেই জাজমেন্টগুলো একটা জার্নালে লিপিবদ্ধ হয়ে থাকে, যেটা তোমরা জানতে পারবে, যেটাকে আমরা ডিএলআর বলি, ডিএলডি বলি। এগুলোকে আবার আমাদের শিক্ষার্থী, তাদেরকে এগুলো চর্চা করতে হয়। যারা অ্যাডভোকেট তারা এগুলোকে চর্চা করে, যারা জজ সাহেব তারা এগুলোকে চর্চা করে। তারা কোনগুলোকে চর্চা করে? যেগুলো এক্সাম্পলারি। একজন বিচারক কোনো একদিন, আজ থেকে 20 বছর আগে একটা জাজমেন্ট দিয়ে গিয়েছে, সেই জাজমেন্টটা এখনো চর্চা হচ্ছে, এবং এটি আরো কত বছর এটি চর্চা হতে থাকবে এটি আমরাও জানি না, হয়তো সেই বিচারক মারাও গিয়েছে। তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা হলো হচ্ছে, এখানে 75 স্টুডেন্টস আছে না? আছে তো? সরি, 74। এই 74 স্টুডেন্টস এর ভিতর থেকে প্রত্যেকেরই একটা মনোবাসনা তৈরি করতে হবে, সেটি হচ্ছে আমি যেন এক্সাম্পলারি হতে পারি। সেটা কিরকম? আমি এখন কিছু নেগেটিভ কথা বলবো, তাহলে তুমি বুঝতে পারবে। হাদিসুর রহমান পলাশ আমাদের সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। পলাশ, তোমাদের ব্যাচ থেকে কতজন জজ হয়েছে? 3 জন। তাহলে বাকি ছাত্রদের কি অবস্থা? হ্যাঁ, সবাই হয়তো জজ হতে চায় না। বাকি ছাত্রদের ভিতর আবার কিছু সংখ্যক অ্যাডভোকেট হয়েছে। সেই কিছু সংখ্যকের ভিতর কিছু সংখ্যক ভালো অ্যাডভোকেট। আরেকটা বড় অংশ, তাদের পরিস্থিতি খুব যে বেশি সুবিধাজনক সেটা কিন্তু না। এবং এই সিনারিওটা মোটামুটি প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে। এখন আসি, ইতিহাস কি বলে? ইতিহাস সবসময় গৌরবোজ্জ্বল থাকে। কারণটা কি? ইতিহাস হচ্ছে বিজয়ীদের যে জীবন, সেই জীবনটাকে নিয়েই হচ্ছে ইতিহাস চর্চা করে থাকে। যিনি পরাজিত হন তিনি ইতিহাস থেকে এক্সক্লুডেড হয়ে যায়। ঠিক যেরকম আজকে হাদিসুর রহমান পলাশ এখানে উপস্থিত হয়েছে, বাকি 50 জন বা 40 জনকে আমরা কিন্তু এখানে উপস্থিত করি নাই। কারণ হচ্ছে ইতিহাস মনে রাখবে হাদিসুর রহমান পলাশকে, বাকি 35 বা 40 স্টুডেন্টস ইতিহাস তাদেরকে বোধার করে না। ইতিহাস খুব নিষ্ঠুর, তাই না? এখন তোমাদের অবস্থানটা হচ্ছে, তুমি আইন বিভাগের ইতিহাসের অংশ হতে চাও কি না সেটা একদমই তোমার বিষয়। আবার তুমি ইতিহাস থেকে এক্সক্লুডেড হয়ে যেতে চাও কি না সেটিও তোমার বিষয়। কারণটা হচ্ছে, এটা বিশ্ববিদ্যালয়, আমরা আজকে অনেক জ্ঞানগর্ভ কথা বলবো, কালকে থেকে রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে। তুমি ক্লাসে যদি 2-3 দিন রেগুলারলি যদি অ্যাবসেন্ট থাকো, হয়তো আমরা একটু বকাঝকা করবো, আমরা কিছু আইন কানুন তোমাদেরকে শোনাবো, কিন্তু আলটিমেটলি বিশ্ববিদ্যালয় পড়াশোনাটা তোমার। এইখানে তোমার বাবা মাও থাকবে না। ইভেন যারা বরিশালে থাকো, যারা বাসায় থাকো, বাবা মাও কিন্তু তোমাকে টেক কেয়ার করতে পারবে না। কারণ এইজের একটা ব্যাপার থাকে, একটা সার্টেন এইজের পরে আমার বাবা মাও আমাকে টেক কেয়ার করতে পারে না। দিস ইজ নট পসিবল, এটা সম্ভব নয়। এই জায়গাটাতে সফলতা হওয়া খুবই কঠিন, বরং এইখান থেকে বিফল হওয়া সব থেকে সহজ। কারণটা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক বলে গিয়েছেন এখানে অনেক সংকট, এখানে এত বেশি সংকট, এবং মোটামুটি প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো খুব কাছাকাছি। এটা খুব যে বেশি তুমি ডাইভার্সিটি পাবে, নট লাইক দ্যাট। হয়তো পুরনো বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু বেশি ফ্যাসিলিটিস আছে যেটি আমাদের নাই। এই জায়গাটাতে তোমার ভিতর একটা মনস্তাত্ত্বিক বিষয় কাজ করবে, যে বরিশাল বিশ্ববিদ্যালয় আসছে, এটা র্যাঙ্কিংয়ে প্রথম 20-এর মধ্যেও নাই, কি একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলাম, কি হবে না হবে, ধরো এখানে কষ্ট করে লাভ কি, আমি খুব বেশি ভালো অবস্থানে যেতে পারবো না। এই যে মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা তুমি নিয়ে নিলে, অথবা তুমি লাইব্রেরিতে গেলে, ওখানে গিয়ে দেখতেছো কি যে সিট নাই,
বা শীত আছে, গরম লাগতেছে, বা পরিবেশটা তোমার কাছে অত ভালো লাগতেছে না, তোমার ভিতর মনস্তাত্ত্বিক কিছু বিষয় কাজ করবে যে ধরো এত কষ্ট করে পড়ে কি হবে, কিছু বা কি হবে, ওই হয়তো 2-3 জন জজ আর 10 জন ভালো অ্যাডভোকেট, এত কষ্ট করে কি হবে। বিষয়টা হচ্ছে এই যে হাদিসুর রহমান পলাশ, এই যে তাহমিনা আক্তার মুন, ওনারা প্রত্যেকে ওনাদের ব্যাচে প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে। সেটা কিভাবে হয়েছে? এই মনস্তাত্ত্বিক জায়গায় ওনাদের অবস্থান ওনাদের ব্যাচের অন্য শিক্ষার্থীদের থেকে তাদের মনস্তাত্ত্বিক জায়গাটা ছিল অনেক শক্তিশালী। কি সেটা? সেটি হচ্ছে আমার যে দায়িত্বটা, আমার যে পরিশ্রমের জায়গাটা, সেটি আমি করে নিজেকে আগে প্রস্তুত রাখবো, তারপরে আমার কি হবে কি হবে না সেটা সময় উত্তর দিয়ে দিবে, এবং সময় তাদেরকে সে উত্তরটা দিয়েছে। বুঝতে কি পেরেছ? আরো কিছু ইম্পেডিমেন্ট তোমাদের সামনে আসবে। সেটা কি? এই আমরা একটু পরেই বের হয়ে যাব, বড় ভাইরা আসবে, বড় ভাই বোনেরা আসবে, তারা কিন্তু ভালো মানুষ, তারা তোমাদের সাথে পরিচিত হতে চাইবে, কিন্তু তাদের ভিতরে আজকে যারা পরিচিত হতে আসবে, দিস ইজ নট ব্যাড, এরপর থেকে আস্তে আস্তে আমাদের বিভাগের বড় ভাই বোনেরাও হতে পারে, অন্য বিভাগেরও হতে পারে, কারো কারো ভিতরে অন্য কোনো উদ্দেশ্য থাকলেও থাকতে পারে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। বুঝতে কি পেরেছ? তারা তোমাদেরকে বিভিন্ন কাজে হয়তো ব্যস্ত রাখতে পারে, কিন্তু কোন কাজে ব্যস্ত থাকলে তুমি নিজেকে মনস্তাত্ত্বিক জায়গা থেকে তুমি নিজেকে কাম অ্যান্ড কোয়াইট রাখতে পারবে, এবং পড়াশোনার জন্য কোন কাজটায় ব্যস্ত থাকলে পড়াশোনায় হ্যাম্পার হবে না, সেই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আমরা শুধু বলবো তোমার যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে ফোন দিও, আমরা হয়তো তাৎক্ষণিকভাবে কোনো একটা প্রবলেমটা সলভ করে দিব, কিন্তু এরকম প্রবলেম এখন প্রতিনিয়ত হতে হবে, তৈরি হবে, সমাধানটা তোমাকেই বের করতে হবে। আর সমাধানটা কিভাবে আসবে? মনস্তাত্ত্বিক জায়গা থেকে, সাইকোলজিক্যাল জায়গা থেকে। আমি এই শব্দটা বারবার কেন বলতেছি? এইখানে যে শক্তিশালী থাকবে, যে নিজেকে মনে করবে যে আমি পারবো, আমাকে দিয়েই হবে, সেই কিন্তু ওই 3% 5%-এর মধ্যে যাবে। আর এই জায়গাটাতে যে মনে করবে যে ধুর আমাকে দিয়ে কিছুই হবে না, ওরে বাবা ইংরেজিতে লিখতে হবে, ইংরেজিতে পড়তে হবে, স্যারেরা এসে কি সব কঠিন কঠিন শব্দ উচ্চারণ করতেছে, এগুলো তো জীবনেও শুনি নাই, আইন কখনোই পড়ি না, আইনে আসাটা ঠিক হয় নাই, এর থেকে বাংলা ইংরেজিতে গেলে ভালো হইতো, কারণ স্কুল কলেজে বাংলা ইংরেজি পড়ে আসছি, আইন আমি পারবো না। এই প্রবলেমগুলো হবে, খুবই সিম্পল, আমারও হয়েছে, এনারা যারা এখানে বসে আছেন তাদেরও হয়েছে। এই জায়গাটাতে তোমার যে শক্তি সেটি হচ্ছে মনস্তাত্ত্বিক লড়াই, আর এই লড়াইটা তোমাকে করতে হবে। তোমার লড়াই এইখানে কেউ করে দিবে না, কেউ এসেও তোমাকে সহযোগিতা করবে না, সেই জায়গাটায় তুমি এখন আর নাই। বুঝতে কি পেরেছো? আমার আগে অনেক বক্তব্য হয়েছে, এজন্য আর বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। তোমাদের এই প্রোগ্রামটা এখানে এত সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমাদের রিদওয়ান, মানে এই 14তম আবর্তন, তারা অনেক পরিশ্রম করেছে, আমি ওদেরকে ডাকবো, ওদেরকে পরিচয় করিয়ে দিব। কয়েকটা বিষয় না বললেই নয়। এখন আমি কিছু একাডেমিক জায়গা নিয়ে কথা বলবো। প্রত্যেকটা কোর্সে তোমাদের মার্কস হচ্ছে 100। এটিও আবার আজকে না বললেও হতো, কিন্তু যেহেতু আমি প্রথম সেমিস্টারে আমার কোনো কোর্স নাই, এই জন্য তোমাদের সাথে আগামী 6 মাস আমার ক্লাসরুমে আর দেখা হবে না, আর যদি বেঁচে থাকি তাহলে সেকেন্ড সেমিস্টার গিয়ে দেখা হবে। সো এই যে 100 মার্কসের ভিতর 40 মার্কস চূড়ান্ত যে পরীক্ষা, সেমিস্টার ফাইনাল ব্যতীত 40 মার্কস, এটা পার্সেন্টেজ কিন্তু অনেক। তোমরা অনেক কষ্ট করতেছো, বসো। এই 40 মার্কসটাকে তোমাদেরকে অত্যন্ত সিরিয়াসলি নিতে হবে। কেন সিরিয়াসলি নিতে হবে? তুমি মনে করতে পারো 10 মার্কের একটা মিড টার্ম বা 5 মার্কের একটা ক্লাস টেস্ট, এইটা অত সিরিয়াসলি না দিই, ইউনিভার্সিটিতে আসছি, বাকি 4টা বছর পরে আছে, একটু টঙের দোকানে গিয়ে পরীক্ষার আগের রাতে একটু চা খেয়ে আসি, বা পরীক্ষা অমুক দিন 3 দিন আগে থেকে না পড়াশোনা করে আগের রাত্রে সব পড়বো, এখানে কিন্তু সেটা সম্ভব হবে না। অন্তত প্রথম সেমিস্টারে এটা কোনোভাবেই সম্ভব হবে না, কারণ অনেক কিছুই মনে হবে যে একটু কঠিন। এটা আবার সহজ হয়ে যাবে তুমি যখন রেগুলার এই বিষয়গুলো নিয়ে তুমি চর্চা করতে থাকবে। এখন এই 10 মার্কটা তোমাকে পারফেক্টলি প্রস্তুতি নিয়ে, ওই শিক্ষকের মানসিকতাটা কি, ওই শিক্ষক কোন অ্যাঙ্গেল থেকে তার ক্লাস লেকচারটা দিচ্ছে,
সেই বিষয়টাকে এমফাসাইজ করে তোমাকে পড়াশোনা করতে হবে। এখানে 5 জন শিক্ষক, 5 জন শিক্ষকের দৃষ্টিভঙ্গি 5 রকম, এবং সেই দৃষ্টিভঙ্গির আলোকে ক্লাস লেকচারও দিয়ে থাকে। ওটার প্রেক্ষিতে আবার তোমাকেও নিজেকে প্রস্তুত করতে হবে। সো আমি আগেই বলেছিলাম যেটা স্কুল কলেজের সাথে হুবহু তুমি মেলাতে পারবে না, সম্ভব নয়। এই 10টা মার্কস তোমাকে একদম ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসে পরীক্ষা দিতে হবে। আবার 1 মাস পরে আবার মিড টার্ম নিব, সেকেন্ড মিড, সেইটাকেও তোমাকে সেম এমফাসাইজ দিয়ে তোমাকে প্রস্তুতি নিয়ে এই কাজটা করতে হবে। আমাদের কোনো কোনো কোর্সে আমরা অ্যাসাইনমেন্ট দিব, আর একজন থেকে অ্যাসাইনমেন্ট লিখে সেটা সাবমিট করা খুব সহজ। সহজ কাজটা, খারাপ কাজটা খুব সহজে করা যায়, কিন্তু কঠিন কাজটা করাটা একটু সময় সাপেক্ষ এবং পরিশ্রমের ব্যাপার, তাই না? ওই অ্যাসাইনমেন্টটাও তোমাকে তৈরি করতে হবে। আর একজনেরটা লিখে বড় ভাইদের কাছ থেকে কোনো হেল্প নিতে পারো, সেটা ইনস্ট্রাকশনের জায়গা থেকে, কিন্তু বড় ভাইরা আগে যে কাজটা করে গেছে ওইটাকেই দেখে তুমি লিখে সাবমিট করলা, হয়তো দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত কোনো একটা মার্কসও তুমি পেয়ে গেলা। এই মার্কসটা তোমার জন্য একটা সময় সাফারিংসের কারণ হবে, আর কিছুই না। বুঝতে কি পেরেছো? গেল। এরপরে আসবে আমাদের সেমিস্টার ফাইনাল 60 মার্কসে। এই মিড টার্ম তুমি নিজেকে যতটা প্রস্তুতি নিয়ে দিয়েছো, অ্যাসাইনমেন্ট যতটা প্রস্তুতি নিয়ে তুমি সাবমিট করেছো, 60 মার্কসের ফাইনাল এর থেকে আরো 3 টাইমস বেশি প্রস্তুতি নিয়ে তোমাকে অ্যাপিয়ার হতে হবে। তুমি যদি এই কাজগুলা ঠিকমতো করতে পারো, তাহলেই তুমি ওই 5 to 10% মধ্যে আসবে। আর এই কাজটা যদি আমাদের 74 জন স্টুডেন্টই করে, তাহলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 74 জন স্টুডেন্টই 3.5 অ্যাবভ নিয়ে বের হবে। এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। কেন বের হবে না? এই জন্যই বের হবে যে আমাদের এখানে যে ছাত্রগুলো এসছে, বি ইউনিট বলো, এ ইউনিট বলো, সি ইউনিট বলো, সব থেকে উপরের দিকে মেধা তালিকায় যারা উপরের দিকে ছিল তারাই এখানে এসছে। অর্থাৎ অন্য যে সাবজেক্টগুলো যারা পেয়েছে তাদের সিরিয়াল তোমাদের থেকে পেছনে। তারা যদি ওই সাবজেক্টে ফার্স্ট ক্লাস পেতে পারে, তাহলে আমি মনে করি আমাদের এই ব্যাচে যে 74তম হয়ে এখানে ভর্তি হয়েছে, কোটা ব্যতীত যে 74তম হয়ে এখানে ভর্তি হয়েছে, তারও এখান থেকে 3.5 অ্যাবভ নিয়ে বের হওয়ার সব ধরনের যোগ্যতা তার আছে। কিন্তু সেটা তুমি করবে কি করবে না, এটা একদমই তোমার ব্যাপার, এটা আমাদের বিষয় না। আমরা জ্ঞানগর্ভ আলোচনা 4 বছর করতেই থাকবো। তুমি এখান থেকে কি নিবে আর কি নিবে না, এটা তোমার বিষয়। ঠিক আছে? গেল, এটা পড়াশোনার বিষয়। এখন আসি শাসনের জায়গা এবং নিয়ম নীতির জায়গা। আমাদের সহকারী প্রক্টর আলমগীর স্যার কিছু বিষয় বলে গেছে পরীক্ষা সংক্রান্ত। ভুল করে কেউ এটা করে ফেলতে পারো। স্কুল কলেজে কেউ হয়তো একটু হাতে লিখে নিয়ে আসছো, হতেই পারে, ওটা দেখে 2টা পয়েন্ট লিখে ফেললাম, বা এখানে বেঞ্চিং করে তুমি কিছু পয়েন্ট লিখে ফেললে, হতে পারে না? আবার কেউ হয়তো সে এখন থেকে এত ব্যস্ত অ্যাডভোকেট হয়ে গেছে, এত ব্যস্ত অ্যাডভোকেট যে কোর্সের নাম কি এইটাই সে ভুলে গেছে, ও কোর্সের নামও জানে না। এখন তাকে তো পাস করতে হবে, দেখা যাচ্ছে যে পকেট ভরে নিয়ে সব চলে আসছে। ওকে, এখান থেকে এই কাজ করলে পার পাওয়ার কোনো সুযোগ নাই, ওইখানে সিসিটিভি ক্যামেরা আছে। ওকে, সেকেন্ড বিষয় হচ্ছে আমরা আবার ভিজিল্যান্স হিসাবে থাকব। যদি এরকম কোনো বিষয় যদি ধরা একবার পড়েই যাও, ন্যূনতম একটা সেমিস্টার তোমাকে সাসপেন্ড করা হবে। পরিস্থিতি যদি খুব বেশি রিগোরাস হয়, সেক্ষেত্রে তোমার ছাত্রত্ব আমরা বিশ্ববিদ্যালয় থেকে বাতিল করে দিব। এখন তুমি ওই কাতারে যেতে চাও, নাকি এত প্রস্তুতি নিয়ে আসবা যে ডাইনে বাই তাকানোর সময় নাই? কারণ তোমার যে প্রস্তুতি আছে সেটা যদি তুমি লিখতে চাও, ওই 1 ঘন্টার ভিতর তোমার লিখে শেষ করা সম্ভব নয়, যেটা আমার হতো। আমি আকাশের দিকে তাকানোরও সময় পাইতাম না, যা প্রস্তুতি ছিল ওই যে লিখবো, ওই লেখার সময় আমার নাই। মানে আমাকে আরো আধা ঘন্টা দিলে আমার ভালো লাগতো। এখন তুমি কি হতে চাও, কি হতে চাও না, সম্পূর্ণ তোমার ব্যাপার। ঠিক আছে? সর্বশেষ কথা হচ্ছে আমাদের ভিসি স্যার, ছোটন স্যার, আমাদের এলামনি পলাশ, আমাদের মূল ম্যাডাম, সর্বোপরি আমাদের মাথার উপরে আমাদের বটগাছ সুপ্রভাত স্যার, ওনারা যে বক্তব্যগুলো দিয়েছেন তার মূল বিষয়টা হচ্ছে আইনের শিক্ষার্থী, আজকে থেকে তোমার ভিতর যৌক্তিকতা, রেশনালিটির জায়গাটা তোমাকে স্ট্রং করতে হবে, এবং ন্যায় এবং অন্যায় তোমাকে অন্যদের থেকে আরো ভালোভাবে জানতে হবে, শিখতে হবে। ভিসি স্যার বলে গেছেন
তোমরা ভুল করলে মাপ নাই। সত্যিকার অর্থেই এই বিশ্ববিদ্যালয়ের প্র্যাকটিসটাও এরকম। আইনের শিক্ষার্থীরা ভুল করলে তাদেরকে কেউ ক্ষমা করে না। তাদেরকে যদি ক্ষমা করা হয়, এইটাকে অন্য বিভাগের শিক্ষার্থীরা প্রেসিডেন্ট আকারে বলবে, স্যার আইনের শিক্ষার্থীকে ক্ষমা করতে পারছেন, তাহলে আমাকে কেন নয়? এই জায়গা থেকে এদের জন্য কোনো ক্ষমা নাই। ঠিক আছে? আরেকটা বিষয় আমি অ্যাড করব, আইন শুধু ন্যায় এবং অন্যায়ের মধ্যে যে ডিস্টিংগুইশ করে তা নয়। আমার অভিজ্ঞতায় বলে আইন একই সাথে অন্যায়কে যেরকম চিনতে সাহায্য করে, অন্যায়ের বিরুদ্ধে স্ট্রংলি প্রতিবাদ করতেও শানিত করে। কারণ তুমি জানো কোনটি লফুল এবং কোনটি আনলফুল, এবং তোমার সামনে থেকে যখন আনলফুল কোনো অ্যাক্টিভিটিস হতে থাকে, চলতে থাকে, সেটি বিবেক যদি থাকে তোমার, সেটিকে কোনোভাবে চোখ বন্ধ করে সেটা দেখার কথা নয়, যেটা আমাদের শিক্ষার্থীরা অতীতেও করেছে, এখনো করছে। যেখানেই কোনো অন্যায় হয় সেখানে আইনের শিক্ষার্থীরা খুঁজে পাবে, তারা প্রতিবাদী সত্তা হিসেবে সেখানে নিজেদেরকে উপস্থাপন করে। আমার বক্তব্য এখানে শেষ। এখন আমি রিদওয়ানকে বলবো, তোমরা যারা কষ্ট করেছিলে একটু আসো, তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, আসো আসো, যাও যাও, হ্যাঁ ভিতরে যাও, হ্যাঁ, যাও। আচ্ছা, ওর নাম হচ্ছে রিদওয়ান, ঠিক আছে? ও হচ্ছে তোমাদের ইমিডিয়েট যে সিনিয়র যে ব্যাচটা আছে, এই সিনিয়র ব্যাচের ও হচ্ছে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, বুঝেছো? তোমাদের ফিমেল রিপ্রেজেন্টেটিভ কে? হ্যাঁ, আসো আসো, তুমি আসো। তোমার নাম কি? সঞ্জিতা। আচ্ছা, ওর নাম হচ্ছে সঞ্জিতা। ও হচ্ছে তোমাদের 14তম আবর্তন, অর্থাৎ তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা, সেই ব্যাচেরও ক্লাস রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? এই দুজন হচ্ছে ক্লাস রিপ্রেজেন্টেটিভ। এবং উপস্থাপনায় তুমি, তোমার নাম কি বাবা? মানজারুল হক। তোমার নাম? রুবাইয়া সুলতানা। ওরা খুব ভালো উপস্থাপনা করেছে, তাই না? ওকে। এবং এই যে দেখতেছো, এই যে এখানে যে ডেকোরেশন, বাহিরে যে ডেকোরেশন, ওরা কষ্ট করে এটা তোমাদের জন্য